পড়ছি অনিশ দাস উপর ভৌতিক গল্প নাইট গার্ড। মধ্য জুলাইয়ের এক রাত, বেশ গরম পড়েছে। স্থির হয়ে আছে বাতাস। পরিষ্কার আকাশে নির্মল চাঁদ। তরুণ পুলিশ কনস্টেবল মিডফোর্ড নির্জন রাস্তায় কেবল নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এছাড়া চুপচাপ রেনা স্ট্রিট। কোনো বাড়ির জানলায় আলো জ্বলছে না। বাসিন্দারা সবাই অঘোরে ঘুমাচ্ছে। তরুণ কনস্টেবল তার ঘড়ি দেখল। রাত 2:30। নিজেকে হঠাৎ সুখী সুখী লাগল তার। খুব বেশি দিন হয়নি সে পুলিশের চাকরিতে যোগ দিয়েছে, আর রাস্তায় টহল দেওয়া এবারই প্রথম। এর আগে অবশ্য এক বয়সী পুলিশম্যান তার সঙ্গে ডিউটি করেছে। এখন পিসি মিডফোর্ডকে একাকী টহল দিতে পাঠানো হয়েছে। যাক, অবশেষে সে সত্যিকারের পুলিশম্যান হতে পারল। রাত বাজে 2:30। 3টার সময় তার থানায় গিয়ে রিপোর্ট করার কথা। এরপরে মিডফোর্ডের ডিউটি শেষ। সে বাড়ি যেতে পারবে। সত্যিকারের পুলিশম্যানের ভূমিকায় তার কাজ শেষ হতে চলেছে আধ ঘন্টার মধ্যে। ধীরে ধীরে হাঁটছে মিডফোর্ড। সতর্ক নজর বুলাচ্ছে রাস্তায়। নিজের চোখ জোড়া ব্যবহার করার ট্রেনিং দেয়া হয়েছে তাকে। একজন ভালো পুলিশম্যান সবসময় চোখ কান খোলা রাখে। তারা শিখিয়েছে ওকে। পিসি মিডফোর্ড একজন ভালো পুলিশম্যান হতে চায়। আজ রাতে কোনো কিছুই তার সতর্ক নজর এড়িয়ে যাচ্ছে না। 26 নং বাড়ির নিচতলায় জানলা দেখা যাচ্ছে খোলা। 21 নং বাড়ির সদর দরজার বাইরে বাগান করার কিছু যন্ত্রপাতি পড়ে রয়েছে। যত সব কেয়ারলেস মানুষজন, আপন মনে বলল পিসি মিডফোর্ড। ভাবে নির্জন রাস্তা বলে নিরাপদেই আছে। তারা চিন্তাই করছে না যে রেনা স্ট্রিটে চুরি ডাকাতি হতে পারে। একটা মস্ত কালো বিড়াল রাস্তা পার হয়ে 13 নং বাড়ির দেয়ালে উঠে পড়ল লাফ মেরে। তারপর দোরগোড়ায় বসে মিডফোর্ডকে টহল দিতে দেখল। পিসি মিডফোর্ড মৃদু হাসল। তুমি বাড়ি চলে এসেছ, তাই না? বলল সে। আমিও শিগগির বাড়ি ফিরব। বিদায় বিড়াল। মনটা ভারী খুশি লাগছে মিডফোর্ডের। তার রাতের পাহারা শেষ হয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে এসেছে সে। দেখল 3 নং বাড়ির বাইরে বিরাট একটি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির নম্বর টুকে নিল মিডফোর্ড। 44B777X। গাড়ির দরজা বন্ধ এবং ঠিকঠাক জায়গাতেই পার্ক করেছে। গুড, মনে মনে বলল সে। অন্তত একজন সাবধানী মানুষ বাস করেন রেনা স্ট্রিটে। সে দাঁড়িয়ে পড়ল, তাকালো 3 নম্বর বাড়িটির দিকে। বেশ বড় বাড়ি, তবে বাগানের যত্ন নেওয়া হয় না বলে আগাছা জন্মেছে এবং দরজায় রং লাগানো দরকার। আশ্চর্য, ভাবছে মিডফোর্ড। দেখে তো এটাকে বড়লোকের বাড়ি বলেই মনে হয়, অথচ ঘর দোর বাগান এমন অবহেলায় ফেলে রেখেছে কেন মালিক? মিডফোর্ড হাঁটতে লাগল। 3 নং বাড়ি পার হয়ে কিছু দূর এগিয়েছে। একটা শব্দ শুনতে পেল পেছনে। পাই করে ঘুরল সে। বাড়িটির সদর দরজা খোলা। এক লোক বাগানের রাস্তা ধরে গাড়িটির দিকে ছুটে যাচ্ছে। লোকটা বেশ লম্বা, পরনে কালো স্যুট, হাতে একটা কেস। তার চেহারা চকের মতো সাদা। দেখে মনে হচ্ছে অসুস্থ। চোখজোড়া বিস্ফোরিত এবং কেমন উদ্ভ্রান্ত চাহনি। মুখের তুলনায় চোখ দুটো ড্যাবড্যাবে। এক মুহূর্তের জন্যে সে বড় গাড়িটির পাশে থমকে দাঁড়াল। তারপর ঘুরে রাস্তা ধরে ছুটতে লাগল। কনস্টেবল দৌড়াল তার পেছন পেছন। থামুন, বলল সে। থামুন, কে আপনি? আপনি কি এখানে থাকেন? লোকটি কোনো জবাব দিল না। মিডফোর্ড ছোটার গতি বাড়িয়ে দিল। জানে লোকটা ওর সঙ্গে দৌড়ে পারবে না। কিন্তু রেনা স্ট্রিটের মাথায় এসে অদৃশ্য হয়ে গেল লোকটা। এক মুহূর্ত আগেও সে ওখানে ছিল, তরুণ কনস্টেবলের কয়েক হাত দূরে। পরের মুহূর্তে সে নেই হয়ে গেল। চাঁদের ঝলমলে আলোয় যতদূর দৃষ্টি যায় জনমনীষীর চিহ্ন মাত্র নেই। 3 নং বাড়িটির দিকে ফিরে তাকাল মিডফোর্ড। গাড়িটি এখনও ওখানে আছে। বাগানে গাছগাছালির ছায়া। বাড়ির সদর দরজা খোলা। মিডফোর্ড জানে তার করণীয় কি। বাড়ির ভেতরে ঢুকবে সে। 3 নং বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটেছে। হঠাৎ ওর ভয় লাগল।
খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে সায় দিচ্ছে না মন। গভীর দম নিল সে। পা বাড়ালো বাগান পথে। কর্তব্য পালন তাকে করতেই হবে। সদর দরজার পরেই একটা বড় হলঘর। পুলিশি টর্চের জোরালো আলো ফেলল মিডফোর্ড হলঘরে। কয়েকখানা চেয়ার টেবিল দেখতে পেল, ধুলো পড়া। বিদ্যুৎ বাতি জ্বালানোর চেষ্টা করল সে, জ্বলল না। ইলেকট্রিকের লাইন কাটা। কেউ এখানে থাকে না, ভাবল মিডফোর্ড। অনেক দিন ধরেই কেউ এখানে বাস করে না। তখন সে একটা শব্দ শুনতে পেল। বাড়ির ভেতরে কোথাও কাঁদছে এক মহিলা। শ্বাস চেপে রেখে কান্নার আওয়াজ শুনল মিডফোর্ড। কান্নার রোল ওপরে উঠছে এবং নামছে, তবে থামছে না। দোতলার একটা ঘর থেকে আসছে কান্নার শব্দ। হলঘরের চারপাশে আবারও টর্চের আলো বুলালো মিডফোর্ড। হলঘরের শেষ প্রান্তে সিঁড়ি। মন্থর গতিতে ওদিকে এগুলো সে। বাইতে লাগল সিঁড়ি। ধাপগুলো ধুলো মাখা। ধুলোর পুরো আস্তরণ পড়েছে। ওর জুতোর ছাপ পরিষ্কার পড়তে লাগল ধুলোর গায়ে। পেছন ফিরে হলঘর দেখল মিডফোর্ড। টর্চ পানল মেঝেই। ওখানেও তার জুতোর ছাপ স্পষ্ট ফুটে আছে। ধুলোমাখা মেঝেই শুধু ওর পায়ের ছাপ। একটা কথা মনে পড়তেই মিডফোর্ডের কলজেটা তরাক করে লাফ মারল। ওই লোকটা, ভাবছে সে, ওই লোকটা কয়েক মিনিট আগে বাড়ি থেকে ছুটে বেরিয়েছিল। তার পায়ের ছাপ পড়ল না হলঘরের মেঝেতে? ধুলো কেন শুধু আমার পায়ের ছাপ দেখতে পাচ্ছি? ফিরে যেতে মনস্থ করল মিডফোর্ড। মনে মনে বলল, বাইরে থেকেও বাড়ির ওপর নজর রাখতে পারব আমি। রেডিও ব্যবহার করে যোগাযোগ করব থানার সঙ্গে। ডিউটি অফিসারের কাছে সাহায্য চাইব। সাহায্য না আসা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়িটির দিকে নজর রাখতে পারব। সার্জেন্ট টমাস বুঝতে পারবেন যে আমার সাহায্যের দরকার। আমি কি দেখেছি তা তাকে রিপোর্ট করব। ছুটে পালানো অদ্ভুত লোকটার ব্যাপারে বলবো তাকে। বলবো ৩ নং বাড়ির সদর দরজা খোলা। বলবো আমার মনে হলো এ বাড়িতে আরও কেউ আছে। আমি। তবে সে চলে যেতে পারল না। মহিলার কান্না হঠাৎই থেমে গেছে। দোতলার বেডরুম থেকে ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে এলো। না না, প্লিজ না, জোনাথন, প্লিজ জন, প্লিজ প্লিজ। ভয়ানক চিৎকারটার জায়গায় দখল করল এক বিকট আর্তনাদ। পিসি মিডফোর্ড ভালোই ট্রেনিং পেয়েছে। সার্জেন্ট টমাস তাকে ভালো ট্রেনিং দিয়েছেন। তিনি শিখিয়েছেন বিপদ দেখলে কোনো পুলিশম্যানের উচিত নয় সেখান থেকে ছুটে পালানো। মিডফোর্ড জানে তার করণীয় কি। বিকট চিৎকারটি ছিল সাহায্যের জন্য আকুল আর্তনাদ। কয়েক লাফে সিঁড়ি টপকাল কনস্টেবল। বেডরুমের দরজা বন্ধ। সে জোরে লাথি কষালো দরজায়। 1 বার, 2 বার, 3 বার। ঝড়াং করে খুলে গেল কপাট। বেগে ভেতরে ঢুকল মিডফোর্ড। কামরার সর্বত্র দ্রুত বুলালো টর্চের আলো। একটি খালি চেয়ার, একটি ড্রেসিং টেবিল, উল্টানো একটি বেডসাইড টেবিল এবং একটি বিছানা চোখে পড়ল। বিছানায় স্কুপ হয়ে আছে বেডক্লথ। মিডফোর্ড ধীর পায়ে হেঁটে গেল ওদিকে। হয়তো কেউ ভারী বেডক্লথের স্কুপের নিচে ঘাপটি মেরে আছে। ডান হাত থেকে বাম হাতে টর্চ নিল মিডফোর্ড। বিছানার ওপর ফেলে রাখল আলো। তারপর বেডক্লথগুলো টান মেরে সরিয়ে ফেলল। এক মহিলার লাশ তাকিয়ে আছে মিডফোর্ডের দিকে। মহিলার খোলা মুখ দিয়ে বেরিয়ে আছে কালো কুচকুচে জিভ। টর্চের আলোয় দেখা যাচ্ছে মহিলার হলুদ রঙের চামড়া থেকে বিশ্রী গা গোলানো একটা গন্ধ আসছে। মাই গড, চেঁচিয়ে উঠল মিডফোর্ড। আমার প্রথম রাতের পেট্রোলের দিনই হত্যাকাণ্ড, আর আমি কিনা খুনিকে পাকড়াও করতে গিয়েও ব্যর্থ হলাম। বেডক্লথ দিয়ে বিভৎস চেহারার মরা মুখটা ঢেকে দিল সে। বেডরুমের দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে নেমে এলো মিডফোর্ড। 3 নম্বর বাড়ির বাইরে এসে রেডিওতে ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করল সে। পিসি মিডফোর্ড বলছি, সার্জেন্ট। আমি রেনার স্ট্রিটে 3 নং বাড়ির সামনে রয়েছি। এখানে একটি মার্ডার হয়েছে। আমি নিশ্চিত এটি একটি হত্যাকাণ্ড। আমি খুনিকে দেখেছি, তবে ধরতে পারিনি। প্রায় 6 ফুট লম্বা, 60-এর কাছাকাছি বয়স। পরনে ছিল কালো স্যুট, হাতে ছোট একটি ডাক্তারি ব্যাগ। মৃতজন একজন মহিলা। সে। সার্জেন্ট টমাস ওকে বাধা দিলেন। এখনই থানায় রিপোর্ট করো মিডফোর্ড। তোমার পেট্রোল রাত 3টায় শেষ হওয়ার কথা। এখন প্রায় 3টা বাজে। কিন্তু সার্জেন্ট, এ বাড়িতে একজন মৃত মহিলা পড়ে আছেন আর খুনি পালিয়ে যাচ্ছে। আমার দরকার।
কথার মধ্যে কথা বলো না মিডফোর্ড। যা করতে বললাম করো। 3 নং বাড়ির দরজা বন্ধ করো, তারপর এখানে এসে রিপোর্ট করো। তোমার মেসেজ আমরা পেলাম এবং গ্রহণ করলাম। রেডিওর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সার্জেন্ট টমাসের কথা শেষ হতেই। পিসি মিডফোর্ড 3 নং বাড়ির দরজা বন্ধ করল, তালা লাগাল। তারপর পরীক্ষা করে দেখল ঠিকঠাক লেগেছে কিনা। না, ঠিক আছে। তারপর অস্থির চিত্তে সে পা বাড়াল থানায়। বসো মিডফোর্ড, নাও চা খাও। টেবিলের উপর দিয়ে চায়ের কাপ কনস্টেবলের দিকে ঠেলে দিলেন সার্জেন্ট টমাস। এখন তুমি আমাকে বলবে কি ঘটেছে। তাড়াহুড়োর কিছু নেই, আমি তোমাকে বাধা দেব না। তিনি চুপচাপ শুনে গেলেন কনস্টেবলের গল্প। তারপর বললেন, ঠিক আছে, এখন কয়েকটা প্রশ্নের জবাব দাও। সবার আগে বলো, আজ ক তারিখ? 13 জুলাই সার্জেন্ট। কিন্তু কেন? স্রেফ আমার প্রশ্নের জবাব দাও মিডফোর্ড। আজ রাতে অনেক কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারোনি। অনেক কিছু আমারও বোধগম্যের বাইরে। তবে তোমার চেয়ে কিছু জিনিস আমি বেশি জানি। কিন্তু ওই লোকটা সার্জেন্ট, আমি রেনা স্ট্রিট ধরে লোকটাকে পালিয়ে যেতে দেখেছি। আমাদের পুলিশ কার নিয়ে ওর খোঁজ নেওয়া উচিত। পুলিশ ওর খোঁজ পাবে না মিডফোর্ড, কেউই ওর সন্ধান পাবে না। কিন্তু সার্জেন্ট, একটু চুপ করে আমার কথা শুনবে? এ গল্পটা খুব সহজ সরল নয়। তুমি বারবার বাধা দিলে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না সবটা। সরি সার্জেন্ট। এখন ভালো করে চিন্তা করে দেখো, মহিলার চিৎকার যখন শুনলে লোকটা তখন কোথায় ছিল? সে সে রাস্তার কোথাও ছিল। ওখানেই তাকে আমি দেখি। সে বাড়িতে ছিল না। আর যে মহিলাকে তুমি দেখেছ বলে ভেবেছ মিডফোর্ড, সে? ভেবেছি সার্জেন্ট, ভাববো কেন? ওকে স্বচক্ষে দেখলাম তো। ঠিক আছে মিডফোর্ড, উত্তেজিত হয়েও না। তুমি বলছো মহিলা ছিল মৃত? হ্যাঁ, শান্ত গলায় বলল মিডফোর্ড। তাকে দেখাচ্ছিল। আমি তাকে দেখে ভয় পেয়ে যাই সার্জেন্ট। তার জিভ বার হয়েছিল, আর ওই বিকট গন্ধ। হ্যাঁ, আমি জানি, বলেছ তো তুমি। সে কতক্ষণ আগে মারা গেছে বলে তোমার ধারণা? তরুণ পুলিশ কনস্টেবল জবাব দিল না। সে 2 হাত দিয়ে মুখ ঢাকল। বলো মিডফোর্ড, তোমার নিশ্চয় কোনো ধারণা আছে। তুমি যখন তাকে দেখলে, সে কি ওই সময় মারা গিয়েছিল? রাস্তায় যে লোকটাকে তুমি দেখেছ, সে কি ঠিক ওই সময় মহিলাকে হত্যা করেছিল? না সার্জেন্ট। মিডফোর্ড আবার শিরদাঁড়া খাড়া করল চেয়ারে। না, মহিলা তখন মারা যায়নি। আর আমি মহিলাকে দেখার আগেও লোকটা তাকে হত্যা করেনি। তুমি কি করে জানো? কারণ মহিলা যখন কাঁদছিল আর চিৎকার করছিল, তখন সে ওই বাড়িতে ছিল না। আর ওই, মাই গড, মহিলা তো মারা গেছে বহুদিন আগে। আমি যে জিনিসটা দেখেছি। ঠিক আছে মিডফোর্ড, ঠিক আছে। আজ রাতটা তোমার খুব খারাপ গেছে, তবু বাকি ঘটনা তোমার জানা থাকা উচিত। রেনা স্ট্রিটে তুমি যে লোককে দেখেছ, সেও বহু বছর আগে মারা গেছে। না, প্রশ্ন করো না। আমি সব কিছুর ব্যাখ্যা দিতে পারবো না। আমি শুধু তোমাকে যা ঘটেছে তাই বলতে পারবো। তুমি প্রথম পুলিশম্যান নও যে ঘটনা দেখেছ। আজকের এই দিনে আগেও এমনটি ঘটেছে। শুনে কিছু বোধগম্য হলো? মাথা ঝাঁকাল মিডফোর্ড। অন্তত বুঝতে পারলাম আমি পাগল হয়ে যাইনি সার্জেন্ট। অন্যান্য পুলিশরাও যদি একই ঘটনা দেখে থাকে। দেখেছে। এখন শোনো, জনৈক ডাক্তার জনাথন টেনিসন এবং তার স্ত্রী রিনা স্ট্রিটের 3 নম্বর বাড়িতে বাস করতেন। ডাক্তার হিসেবে সুখ্যাতি ছিল তার। সবাই তাকে পছন্দ করত। তবে তার স্ত্রী ছিল খুবই ঝগড়াটে স্বভাবের আর প্রচুর মদ খেত। মাতাল হয়ে প্রায়ই ডাক্তারের গায়ে হাত তুলত। একবার সে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করে। এক গভীর রাতে ডাক্তার এক অসুস্থ লোককে দেখে বাড়ি ফিরছিলেন। মহিলা মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিল। সে কান্নাকাটি করছিল, চিৎকার চেঁচামেচি করছিল। ডাক্তার ছিলেন বেজায় ক্লান্ত এবং রোগীকে নিয়ে উদ্বিগ্ন। স্ত্রীর মাতলামি তাকে ক্রুদ্ধ হিংস্র করে তোলে। তিনি মোটেই হিংস্র স্বভাবের ছিলেন না মিডফোর্ড, কিন্তু সেবার তিনি খুবই ভায়োলেন্ট হয়ে ওঠেন। মহিলা বিছানায় শুয়ে তার স্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। সহ্য করতে না পেরে ডাক্তার তার গলা টিপে ধরেন। শ্বাসরোধ হয়ে মারা যায় মহিলা।
স্ত্রীকে মেরে ফেলেছেন বুঝতে পেরে উন্মাদের মতো বাড়ি ছেড়ে পালিয়ে যান ডাক্তার। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। ডাক্তারের কি হলো সার্জেন্ট? অবশেষে নীরবতা ভঙ্গ হল মিডফোর্ডের প্রশ্নে। তিনি পাগলের মতো ছুটছিলেন। দৌড়াতে দৌড়াতে লন্ডন রোডে চলে আসেন। রাস্তা পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু পড়ে যান গাড়ি ঘোড়ার মাঝখানে। একটি ভারী লরি তাকে চাপা দেয়। আবার নিশ্চুপ হয়ে গেল মিডফোর্ড। এসব ঘটেছে কবে সার্জেন্ট? জিজ্ঞেস করল সে এক সময়। 10 বছর আগে, জুলাইয়ের 13 তারিখ, রাত 2:30টার দিকে। আর একটা সাদা গাড়ি যে দেখলাম, গল্পের সঙ্গে ওটার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। ওটা 22 নম্বর বাড়ির মালিকের গাড়ি। সে গাড়িটি 3 নম্বর বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছিল। ওখানকার রাস্তা চওড়া, তাই ডাক্তার এবং তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে আর কেউ বাস করে না। চুপ করে গেলেন সার্জেন্ট টমাস। তারপর বললেন, তুমি ডিউটি বুকে তোমার রিপোর্ট লিখে যাও মিডফোর্ড। তারপর বাড়ি যাও। তোমাকে খুব ক্লান্ত লাগছে। একটি কলম নিল মিডফোর্ড। 3 নম্বর বাড়িতে যা দেখেছি তা নিয়ে কি রিপোর্ট লিখব সার্জেন্ট? না, বললেন সার্জেন্ট টমাস, ও নিয়ে তোমাকে কিছু লিখতে হবে না।